মোট মিলিয়ে 34 জনের কে উদ্ধার করা হয়েছে এবং ফায়ার ব্রিগেড বলছে যে আর কোনো ডেড বডি এখানে নেই, কিন্তু এখানে যদি 40 জনও থাকতো তাহলে আর ছয় জনের ডেড বডি কিন্তু পাওয়া যাচ্ছে না। সেটা নিয়ে এখনো ফায়ার ব্রিগেড কোনো ধরনের তথ্য দেয়নি। যদি একটা আমেরিকান জাহাজে করে আমেরিকান ফ্ল্যাগ ক্যারিয়ার সেখান থেকে যদি এলএনজি বাংলাদেশ আনতে চায়, সেটাকে ইরান পারমিশন দেবে কিনা, দ্যাটস সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন। সেটাকে আমার বিশ্বাস যে জমজমের পানি আনলেও পারমিশন দিবে না। বাংলাদেশের জানেন যে $4.7 বিলিয়ন একটা ঋণের প্যাকেজের মধ্যে আছে বাংলাদেশ IMF এর, এবং যেটা পরবর্তীতে আরও $80 কোটি বাড়িয়ে $5.5 বিলিয়ন যে প্যাকেজটা চলছে। এই প্যাকেজের ডিসেম্বরে কিন্তু একটা কিস্তি ছাড়ার কথা ছিল, অন্তর্বর্তী সরকার তখন ক্ষমতায়। যখন বাস তোলার পরে যখন বাকি মরদেহগুলো বেরোয় এবং যখন হাসপাতালে আমরা যাই, আমাদের রহমান ভাই যখন হাসপাতালে যায়, তখন রহমান ভাই আমাকে ছবিটা পাঠায়। তার একটা ছবি পাঠায় যে ভাইয়া দেখেন তো আপনার ছোট ভাই এটা কিনা। তখন আমি বলছি হ্যাঁ ওইটা আমার ছোট ভাই। টাইমস টুডেজ হেডলাইন্স অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক যারা ব্যস্ততার কারণে পত্রিকা পড়তে পারেননি, তাদের জন্য আমাদের এই নিয়মিত আয়োজন। দিনের প্রধান খবরগুলোকে নিয়ে আলোচনা করি আমরা স্টুডিওতে। দৌলতদিয়া ঘাটে দর্শক একটি খুব মর্মান্তিক দুর্ঘটনা। শেষ পর্যন্ত কতজন মারা গেলেন, কতজন নিখোঁজ, আর ঠিক কী কারণে বাসটি দুর্ঘটনায় নদীতে তলিয়ে গেল শেষ পর্যন্ত, এটি নিয়ে রিপোর্ট করেছেন আমার সহকর্মী রায়ান তাহরিম। তার কাছ থেকে আমরা একটু বিস্তারিত শুনি। ঈদের ছুটি শেষে স্ত্রী সন্তানদেরকে নিয়ে ঢাকায় যখন কর্মস্থলে ফিরছিলেন সৌহার্দ্য পরিবহনটি, তখন রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে যখন যাচ্ছিলেন, তখন যে দৌলতদিয়া যে ফেরিঘাট আছে সেখানে বাসটি ফেরিঘাটে পদ্মার পানিতে ডুবে যায় এবং সেখানে আপাতত 26 জনের মরদেহ উদ্ধার হয়েছে এবং 8 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঠিক কী কারণে বাসটি, কেউ আমরা প্রথমে শুনছিলাম যে ব্রেক ফেল করেছে, মালিক বলছেন এক কথা, আবার অন্যরা বলছেন আরেক কথা। অ্যাকচুয়ালি আপনারা এখন পর্যন্ত কিছু জানতে পেরেছেন কিনা? মূলত কুষ্টিয়ার কুমারখালী হতে যখন বাসটি রওনা দেয় তখন যে স্টেশন মাস্টার রয়েছিল সে মূলত বলেছিল যে এখানে 40 জনের ধারণ ক্ষমতা, কিন্তু সেখানে 50 জনকে বিভিন্ন রাস্তার মাঝে মাঝে তোলা হয়। আপনি জেনে থাকবেন যে বাংলাদেশের বিভিন্ন পরিবহন খাতটি এভাবেই চলে। মূলত এটা যখন তুলছিল এবং এর পাশাপাশি তিনি ব্রেক ফেলের কথাও বলেছে। আপনি এটাও জেনে থাকবেন যে বাংলাদেশের পরিবহন খাতে প্রত্যেক বাসেই ফিটনেস তাদের আছে বলেও দাবি করলে কিন্তু আসলে বেশিরভাগ বাসই হচ্ছে 10 বছর থেকে 20 বছর পুরনো এবং সেখানে ফিটনেস নেই। এবং মালিকের সাথে কথা বলার পর তিনি বলছেন যে এই বাসটি তিনি 10 বছর আগে ক্রয় করেছিলেন এবং সেখানে ফিটনেসের কাগজ রয়েছে। বাট আমরা দেখতে পাচ্ছি যে এই 50 জনের অধিক যদি বাসটি নেওয়া হয় এবং যে বেশিরভাগই যে ফিটনেস নেই এবং ব্রেক ফেল হয়েছে এবং সেই কারণগুলোকে ঘিরেই মূলত বাসটি দুর্ঘটনা ঘটে। এছাড়াও পরিবহন যে বিশেষজ্ঞরা আছেন তারা এখানে ফেরিঘাটকেও দোষারোপ করছে যে ফেরিঘাটে সবসময় যে স্কেডিউল মেনটেন করা হয় না, অনেক সময় সিরিয়াল মেনটেন না করেই হচ্ছে এক বাস আরেক বাসের সামনে চলে যেতে চায়, এই কারণেও দুর্ঘটনা ঘটেছে। অর্থাৎ এটি পুরোপুরি একটি কাঠামোগত ফল, এটি শুধুমাত্র দুর্ঘটনা নয়। ড্রাইভারের রেকলেস বা ইরেসপন্সিবল যে ড্রাইভিং, এটির কারণেও হতে পারে। আবার এটি নিশ্চিত তাহলে এখনো ক্লিয়ার না, যা বুঝতে পারছি আপনার কথায়, যে জি এটিও ক্লিয়ার না এবং পাশাপাশি ব্রেকটা টেকনিক্যালি কাজ করছিল না, আমরা সেটাকে বলতে পারি ব্রেক ফেল। আর একটা হচ্ছে আমি ব্রেকটা ইউজ করতে পারিনি ঠিকমতো। জি এটি আসলে টেকনিক্যালি ব্যবহৃত করা যায়নি। এবং আরেকটা জিনিসও এখানে কনফিউশন রয়েছে, সেটা হচ্ছে তারা 50 জনের কথা বললেও মূলত যেটা বললাম আপনাকে যে 26 জন এবং 8 জন মোট মিলিয়ে 34 জনের কে উদ্ধার করা হয়েছে এবং ফায়ার ব্রিগেড বলছে যে আর কোনো ডেড বডি এখানে নেই, কিন্তু এখানে যদি 40 জনও থাকতো তাহলে আর 6 জনের ডেড বডি কিন্তু পাওয়া যাচ্ছে না। সেটা নিয়ে এখনও ফায়ার ব্রিগেড কোনো ধরনের তথ্য দেয়নি, যে অর্থাৎ এটি পদ্মার পানিতে এখনও এগুলো হারিয়ে গেছে বলা যায় আর কি, সেগুলো ফাইন্ড করার ট্রাই করা তলিয়ে গেছে, স্রোতে আরো দূরে চলে যায়। দর্শক, ইরান যুদ্ধের পরিস্থিতি তো আসলে উন্নতি নেই। এর মাঝখানে একটা কিছুটা সুখবর যে ইরান কিছু বন্ধু প্রতিম দেশের জাহাজ ছেড়ে দেবে বলে ঘোষণা দিয়েছে। এখানে বাংলাদেশও আছে, কিন্তু আবার এর সুফল আমরা আসলে আমাদের জ্বালানি নিরাপত্তায় কতটা পাবো সেগুলো নিয়ে স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের কূটনৈতিক প্রতিবেদক
জনাব শেখ শাহরিয়ার জামান। যেমন ভাই। ধন্যবাদ। আজকে তো 27 দিন, 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়েছিল। এর মধ্যে 1500 বেশি লোক মারা গেছে বলে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে খবর আছে, এবং ডিসপ্লেসমেন্টের পরিমাণও অনেক বেশি, প্রায় 4 মিলিয়নের মতো। তো এই যুদ্ধের মধ্যে লেটেস্ট যে ডেভেলপমেন্ট, ইউএসের পক্ষ থেকে একটা নেগোসিয়েশন প্রপোজাল তেহরানকে দেওয়া হয়েছিল, সেটা নিয়ে আলোচনা ব্যাকডোরে হচ্ছে। ইউএস বলছে যে ইরান বেগিং ফর এ ডিল, আবার ইরান বলছে যে আমাদের মধ্যে কোনো আলোচনাই হচ্ছে না। সো এটা আসলে একটা ধোঁয়াশার মতো তৈরি করেছে। ইন দ্য মিন টাইম ঘটনাটা ঘটেছে, যেটা আপনি উল্লেখ করলেন, যে জাহাজ, আমরা জানি যে হরমুজ স্ট্রেট অফ হরমুজ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এরিয়া, কারণ এর মাধ্যমেই কিন্তু অন্তত জ্বালানির ক্ষেত্রে 20% জ্বালানি জাহাজগুলো এখান দিকেই পরিবহন করা হয়। তো এইখানে হরমুজ স্ট্রেট অফ হরমুজটা তো দীর্ঘদিন ধরেই ইরানের কন্ট্রোলে ছিল। তো সেই যুদ্ধের পর থেকেই ইরান এটাকে কন্ট্রোল নিয়েছে এবং জাহাজগুলো এখান থেকে যেতে পারছিল না। তো সম্প্রতি আজকে যেটা খবর এসছে যে ইরানের ফরেন মিনিস্টার একটা টিভি ইন্টারভিউতে বলেছেন যে বন্ধু প্রতিম দেশগুলো, যেটার কথা আপনি বললেন, এর মধ্যে যে 5টা দেশের কথা উনি প্রথম উল্লেখ করে তারপরে বাংলাদেশের কথা বলেছেন, ইন্ডিয়া, পাকিস্তান, ইরাক, চায়না এবং রাশিয়া, এই 5টা দেশ, এবং পরবর্তীতে উনি বলেছেন যে বাংলাদেশও এই গ্রুপে সামিল আছে। তো স্বাভাবিকভাবে এটা আমাদের জন্য একটা ভালো খবর এই দিক থেকে যে অ্যাটলিস্ট যে আমাদের যে ফ্লোটা, মানে আমাদের তো বেশিরভাগ ইন্টারন্যাশনাল যে ট্রেড সেটা তো সমুদ্র পথেই হয়। তো সেই জায়গাটাতে অ্যাটলিস্ট একটা মনে হয় একটা ব্রিদিং স্পেস। আই উড নট সে যে এটা এখানে সব ঠিক হয়ে গেল, বিষয়টা সেরকম না, তবে অন্তত একটা ব্রিদিং স্পেস পাওয়া গেছে বলে যদি এরকম যেমন ভাই যে আমাদের বাংলাদেশি জাহাজ দিয়ে আমরা যদি ধরেন কোনো গালফ কান্ট্রি থেকে ফুয়েল আনতে চাই, সেটি তারা ছেড়ে দিবে, সেফ প্যাসেজ দেবে, ছেড়ে দেবে এবং সেফ প্যাসেজ দেবে, যে তাদেরকে আক্রমণ করা হবে না বা তাদেরকে কোনো মাইনিং বা তাদেরকে ড্রোন অ্যাটাক বা মিসাইল অ্যাটাক করা হবে না, সেটাই তারা ইঙ্গিত দিয়েছে। যদি আবার এরকম হয় যে ধরেন একটি ইউরোপিয়ান জাহাজ যেটিতে ব্যবহার করে আমরা ধরেন এলএনজি আনতে যাচ্ছি কোন মধ্যপ্রাচ্য থেকে, এটা সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন। এগেইন গো ব্যাক, যেটা ইরানের ফরেন মিনিস্টার যেটা বলেছেন যে আমাদের সাথে বিভিন্ন দেশ যোগাযোগ করছে, শুধু দেশ না, বিভিন্ন কোম্পানি যারা গ্লোবাল শিপিং কোম্পানি তারাও যোগাযোগ করছে যে ওই স্ট্রেট দিয়ে যাতে চলাফেরা করতে পারে। কিন্তু এক্ষেত্রে এই যে আপনি পয়েন্টটা বললেন, একটা তো ফ্ল্যাগ ক্যারিয়ার, যেটা বাংলাদেশের ফ্ল্যাগ ক্যারিয়ার, সেখানে তো একটা মোটামুটি ইঙ্গিত পাওয়া গেছে যে ওটা সেফ প্যাসেজ পাওয়া যাবে। আর সেকেন্ড কথা, আপনি ইউরোপিয়ান কথা বলে, যদি একটা আমেরিকান জাহাজে করে আমেরিকান ফ্ল্যাগ ক্যারিয়ার সেখান থেকে যদি এলএনজি বাংলাদেশ আনতে চায়, সেটাকে ইরান পারমিশন দেবে কিনা, দ্যাটস আ সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন। সেটা আমার বিশ্বাস যে জমজমের পানি আনলেও পারমিশন দিবে না, সেটা অবশ্যই, আমি অ্যাজ আই সেড ইটস আ সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন। কারণ এখন বিষয়টা এত ধোঁয়াশা, এত চারিদিকে, মানে বিষয়টা কারো কাছেই এখন কিন্তু পরিষ্কার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলে এখন কোনো কিছু নেই। কোথা থেকে কি হচ্ছে, কে বলছে, যেমন আজকে ইয়েমেনের হুতিরা সিগন্যাল দিয়েছে যে তারা রেডি টু গো ফর এ ওয়ার, যদি প্রয়োজন হয় তাহলে তারা যুদ্ধ করবে। আবার অন্যদিকে যদি দেখেন যে তারা যদি গালফ অফ এডেনে আপনার জাহাজ টার্গেট করে আবার অ্যাটাক করা শুরু করে, সেক্ষেত্রে আর একটা ডিসরাপশন তৈরি হবে, দুইটা ফ্রন্ট তৈরি হবে, একটা এদিকে হরমুজে আর একটা হবে গালফ অফ এডেনে, এবং দুটাই কিন্তু আপনার গুরুত্বপূর্ণ শিপিং রুট। আবার অন্যদিকে যদি খেয়াল করে দেখেন যে আজকে মানে ট্রাম্প সাহেব ন্যাটো অ্যালাইজদেরকে আবারও তীব্র ভাষায় তাদেরকে নিন্দা জানিয়েছেন যে তারা তাকে হেল্প করছে না। সো এখন এই ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোর ভিতরেও তো এটা নিয়ে ডিভিশন আছে। একটা গ্রুপ তো বলছে যে এই যুদ্ধটা ইলিগাল ওয়েস্টার্ন কান্ট্রিদের ভিতরেও, যে এবং তারা এই যুদ্ধটাকে সাপোর্ট করছে না, তারা ডিপ্লোম্যাটিক্যালি এটা সলিউশন চাচ্ছে, মিলিটারিলি সলিউশন চাচ্ছে না। আবার এদিকে তেহরানও যে নিজেদের সক্ষমতা সেটা তো তারা প্রমাণ করেছে। আবার যদি গালফ কান্ট্রিগুলো দেখেন, তাদেরও কিন্তু একটা অবস্থান আছে। এই গোটা মাঝখানে বাংলাদেশের মতো দেশগুলোরও কিছু পজিশন আছে। পাকিস্তান, ইজিপ্ট, টার্কি তারাও কিন্তু এই যুদ্ধ নিয়ে নেগোশিয়েট করছে। তারা, আমি বলবো যে নেগোসিয়েশন রোলই তারা নিয়েছে এবং ভালো মতোই তারা নিয়েছে।
চায়নার আশা বিহাইন্ড দ্য সিন তারা কি করছে এটা তো তারা ওরকমভাবে প্রকাশ্যে আসছে না, কিন্তু আমি নিশ্চিত যে তারা যে ধরনের পাওয়ার, তারা এটার কোনো না কোনোভাবে তারা এর সঙ্গে জড়িত রয়েছে, কোনো না কোনো জায়গায় তাদের সাথে আলোচনা চলছে। আসলে চায়না এই যুদ্ধটা এনজয় করছে, যে কেউ যুদ্ধ এনজয় করে না। আমার মনে হয় যে এইভাবে ওই রকম সরলীকরণ করাটা মনে হয় ঠিক না, কারণ এন্ড অফ দ্য ডে যদি এই যুদ্ধ প্রলম্বিত হয় তাহলে চায়না উড বি দ্য লুজার, কারণ এখানে কিন্তু চায়নার তেলও যায়। আর একটা জিনিস হচ্ছে গিয়ে এই যুদ্ধ হলে আসলে কেউ জেতে না, সবাই হারে, যেও জেতে সেও কিন্তু হারে ইন আ সেন্স। তো সেই কনটেক্সটে আমার মনে হয় না যে চায়না এটাকে খুব বেশি এনজয় করছে। আর চায়না তো এই এমনভাবে জিনিসটা হয়েছে যে চায়নারও তো আসলে তেমন কোনো কিছু করারও ওই সময় ছিল না, কারণ ইউএস তো নেগোসিয়েশন চলছিল ইরানের সাথে, সেই মুহূর্তেই তারা অ্যাটাকগুলো করেছে। তো কাজেই ওইভাবে মনে হয় বিষয়টা না দেখাটাই ভালো। তবে আমার ব্যক্তিগত মত হচ্ছে গিয়ে যে অবশ্যই কোনো একটা জায়গায় তো টার্নিং পয়েন্ট থাকে, যে একটা আউট অফ কন্ট্রোলে চলে গেলে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আমরা সবাই লুজার হব, এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে যাওয়ার আগেই যাতে কোনো একটা সমঝোতায় পৌঁছাতে পারে সব পক্ষ, সেটাই পৃথিবীর জন্য মঙ্গল হবে। কারণ WTO তো অলরেডি আজকে মিনিস্টারিলে যেটা বললো যে ট্রেড ডিসরাপশন যেরকম হবে, যে 80% দ্য ট্রেড ডিসরাপ্ট হচ্ছে, এটা তো সাস্টেইনেবল না। দ্য ওয়ার্ল্ড ক্যানট ক্যারি দিস। হ্যাঁ, এই বার্ডেন ওয়ার্ল্ডের পক্ষে ক্যারি করা সম্ভব হবে না। দর্শক, অর্থনৈতিক ফ্রন্টে সবচেয়ে উল্লেখযোগ্য খবর হচ্ছে যে পরবর্তী কিস্তি IMF-এর সাথে আমাদের যে প্রোগ্রাম চলমান বাংলাদেশের, সেই কিস্তি পাওয়ার আগে যে রিভিউ হবে, এজন্য IMF কিন্তু একটা বেশ বড়সড় শর্তের গুচ্ছ দিয়েছে নির্বাচিত সরকারকে, কেন্দ্রীয় ব্যাংককে। এর মধ্যে বেশ কঠিন শর্ত আছে কিছু, আবার কিছু শর্ত আছে যেগুলো ভালো। রিপোর্টটি করেছেন আমার সহকর্মী তাকি মোহাম্মদ জুবায়ের। কী অবস্থা, কী শর্ত আসছে যেগুলো, এবং এগুলো আমাদের জন্য কি হবে একটু যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে। আপনি জানেন যে মঙ্গলবার এবং বুধবার IMF-এর মিশন এর কর্মকর্তা এবং সাউথ এশিয়ান যে চিফ, যিনি পাশাপাশি বাংলাদেশের যিনি প্রধান, মানে মঙ্গলবার এবং বুধবার কয়েকটা মিটিং হয়েছে, এবং মিটিংয়ে প্রধানমন্ত্রী সহ অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক করেছেন, ইভেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন। এবং এই বৈঠকে তারা মূলত, এটা একদম প্রাথমিক আলোচনা, বাংলাদেশের জানেন যে $4.7 বিলিয়ন একটা ঋণের প্যাকেজের মধ্যে আছে বাংলাদেশ IMF-এর, এবং যেটা পরবর্তীতে আরও $80 কোটি বাড়িয়ে $5.5 বিলিয়ন যে প্যাকেজটা চলছে। এই প্যাকেজের ডিসেম্বরে কিন্তু একটা কিস্তি ছাড়ার কথা ছিল, অন্তর্বর্তী সরকার তখন ক্ষমতায়, কিন্তু IMF তখন জানিয়ে দিয়েছিল যে তারা একটা নির্বাচিত সরকারের সঙ্গে ঋণের প্যাকেজটা কন্টিনিউ করতে চায়, অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা ওই সময় ঋণের কিস্তিটি ছাড় করতে রাজি হয়নি। সেই হিসেবে আগামী জুন মাসে পরবর্তী কিস্তি ছাড়ের সময়, অর্থাৎ জুন মাসে আর একটা কিস্তি ডিউ হবে, এবং ডিসেম্বরের যে ডিউ কিস্তি, অর্থাৎ দুটো কিস্তির ছাড়ের সময় হলো আগামী জুনে। এবং এই কিস্তি ছাড়ের বিষয়ে আলোচনা করার জন্য তারা বাংলাদেশের সরকারের সঙ্গে কথা বলেছে, সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে কথা বলেছে, এবং কথা প্রসঙ্গে তারা বেশ কিছু শর্ত তারা দিয়েছে। কিছু শর্ত পুরনো ছিল, এর মধ্যে আবার কিছু নতুন শর্ত তারা সংযুক্ত করেছে। এবং তারা কিন্তু আগেই বলেছিল যে তারা নতুন সরকারের সংস্কার কর্মসূচি কিভাবে আগায় নিয়ে যায় এটা তারা পর্যবেক্ষণ করবে, এবং তার উপরেই তারা পরবর্তী পদক্ষেপ নেবে। ইভেন আপনি জানেন যে বর্তমান ইরান যুদ্ধের কারণে বাংলাদেশের যে নতুন একটা ক্রাইসিস, অর্থাৎ আমাদের যে জ্বালানি ক্রাইসিস যে মধ্যে আমরা পড়েছি, সেই ক্রাইসিস ওভারকাম করার জন্য কিন্তু বাংলাদেশ অলরেডি নতুন আরও লোনের সন্ধানে আছে। তারা ADB-র সঙ্গে কথা বলেছে, IMF-এর সঙ্গে কথা বলতে চাচ্ছে এই বিষয় নিয়ে, নতুন লোনের প্যাকেজ চাচ্ছে, পাশাপাশি ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গেও তারা কথা বলছে। অর্থাৎ নতুন চাপ, পাশাপাশি পুরনো ঋণের কিস্তি ছাড়, দুইটা বিষয় মিলে বাংলাদেশ যখন চাপের মধ্যে আছে, তখন IMF মজার বিষয় হলো তারা বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে। এবং এর মধ্যে কিছু শর্ত আছে, যেটা হলো পলিসি রেটের বিষয়ে তারা একটা শর্ত দিয়েছে, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক যে ইন্টারেস্ট রেটটা বেঁধে দেয়, যেটাকে আমরা পলিসি রেট হিসেবে চিনি, বা নীতি সুদ হার হিসেবে যেটাকে আমরা চিনি,
অর্থাৎ বর্তমানে নীতি সুদ হার 10% আছে দীর্ঘদিন ধরে আপনি জানেন, এবং কথা ছিল যে এর আগের যে গভর্নর ছিলেন হাসান এইচ মনসুর, উনি কথা দিয়েছিলেন যে 7% না নেমে আসা পর্যন্ত উনি পলিসি রেট 10-এর নিচে নামাবেন না, ইনফ্লেশন 7% না আসা পর্যন্ত। কিন্তু ইনফ্লেশন 7% আসেনি, উনি পলিসি রেট নামাতে পারেননি। কিন্তু এখন আইএমএফ আরও কড়া শর্ত দিয়েছে। আইএমএফ বলেছে যে 5% ইনফ্লেশন না নামা পর্যন্ত, মূল্যস্ফীতি 5%-এর ঘরে না আসা পর্যন্ত পলিসি রেট যাতে 10%-এর মধ্যে বেঁধে রাখা হয়। কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু ব্যবসায়ীরা আপনারা জানেন খুব কথা বলছিলেন যে তারা উচ্চ সুদহারের কারণে তারা ব্যবসা করতে পারছেন না, তাদের ব্যবসায়িক বিনিয়োগ তারা করতে পারছেন না, অনেক প্রতিবন্ধকতার কথা তারা বলছেন। কিন্তু সার্বিক বিবেচনায় বাংলাদেশ ব্যাংকও চাচ্ছে যে নীতি সুদহার অপরিবর্তিত থাকুক। আপনি জানেন যে নতুন গভর্নর দায়িত্বে আসার পর উনি একটা উদ্যোগ নিয়েছিলেন যে নীতি সুদহার কমিয়ে 9.5-এ নিয়ে আসার জন্য, এবং উনি একটা মিটিংও, জরুরি একটা এমসিপি মুদ্রানীতি কমিটির একটা মিটিংও উনি ডেকেছিলেন। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ওনাকে যখন এই বিষয়টা উত্থাপন করলেন যে এই মুহূর্তে পলিসি রেট কমানো ঠিক হবে না, অন্য যুক্তি দেওয়ার পর উনি কিন্তু ওনার জায়গা থেকে ব্যাকফুটে চলে গেলেন, এবং 10% অব্যাহত রাখা হয়েছে, এবং আইএমএফ যারা শর্ত দিয়েছে 10% রাখতে হবে। দ্বিতীয় শর্ত হলো ইনফ্লেশন, এনপিএল, জানেন যে আমাদের এনপিএল অলরেডি 36 চলে গিয়েছিল, 36%-এ, ওটা থেকে নেমে এখন 30-র ঘরে আছে। সেটাকে 5% নামিয়ে আনার যে একটা রোডম্যাপ চেয়েছে আইএমএফ, যে এবং রোডম্যাপটি ইন্ডিভিজুয়াল ব্যাংক ওয়াইজ, অর্থাৎ পুরা গ্রোস রোডম্যাপ না, তারা চেয়েছে যে কোন ব্যাংক কত সালে কবে নাগাদ সে 5%-এর মধ্যে নেমে আসতে পারবে, সেই বিষয়ে একটা তারা রোডম্যাপ চেয়েছে, এই ঋণের একটা শর্তের মধ্যে তারা এটার মধ্যে রেখেছে। পাশাপাশি তারা সেন্ট্রাল ব্যাংকের ক্ষমতায়নের কথাও কিন্তু তারা বলেছে, যে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতায়নের প্রসঙ্গে তারা বলেছে যে ব্যাংক কোম্পানি যে অ্যাক্ট যেটা আছে এটাকে আরও গতিশীল করা, আধুনিকায়ন করা, এবং এটাকে তারা বলেছে যে সরকারি ব্যাংকগুলো আছে, সরকারি ব্যাংকগুলোর বোর্ড থেকে শুরু করে ম্যানেজিং ডিরেক্টর, আপনি জানেন যে এফআইডি অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তারা নিয়ন্ত্রণ করে। এটা আইএমএফ বলেছে যে এটা কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে দিতে হবে। তারা আরেকটি মজার বিষয় তারা সেটা এনেছে, সেটা হলো যে আমরা যে দেখি যে কয়েকদিন পরপরই ঋণ পুনঃতফসিল করা হয়, অর্থাৎ একবার করা হচ্ছে, আবার দ্বিতীয়বার করা হচ্ছে, আবার করা হচ্ছে, এটা মানে একটা কন্টিনিউয়াস প্রসেস হয়ে গেছে, মানে একটা কালচারের মধ্যে ঢুকে গেছে আমাদের ঋণ পুনঃতফসিলের যে সুবিধাটা। এবং এইটার কারণে কিন্তু আমাদের ইকোনমিস্টরা বলে থাকেন যে যারা ভালো ব্যবসায়ী তারাও ডিপ্রাইভড হচ্ছে, তারা ক্ষতির শিকার হচ্ছেন, বা এই কালচারটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে। আইএমএফ বলেছে যে ঘন ঘন ঋণ পুনঃতফসিলের সুবিধাটা দেওয়া যাবে না, তারা এটা বলেছে। তারা আরেকটি শর্ত দিয়েছে যে ব্যবসায়ীদের যে বিশেষ সুবিধা দেওয়া হয়, আপনি জানেন বিভিন্ন সময়, হয়তো করোনার সময় দেওয়া হয়েছে, এরপরে এই ইউক্রেন যুদ্ধ কেন্দ্রিক দেওয়া হয়েছে, বা এখনও দেওয়া হচ্ছে, রিসেন্টলি ঈদের আগেও গার্মেন্টস সেক্টরে দেওয়া হয়েছে বেতন ভাতার জন্য। অর্থাৎ যে বিশেষ যে ঋণ সুবিধাগুলো দেওয়া হচ্ছে, এটাকে আইএমএফ বলেছে যে সেক্টরে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই মানে একদম সবাইকে গণহারে না দিয়ে এটাকে কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তালিকা করে তারপরে এই সুবিধাগুলো দেওয়ার জন্য তারা বলেছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটা হলো এই আলোচনাটা একদম প্রাথমিক আলোচনা। মূলত আগামী 13 থেকে 18 এপ্রিল ওয়াশিংটনে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের যে মিটিং হবে, স্প্রিং মিটিং, বসন্তকালীন মিটিং, ওই মিটিংয়ে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, এনবিআর, অর্থ মন্ত্রণালয় এবং আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক সব প্রতিনিধিরা ওখানে কিন্তু সাইড মিটিং হবে ওখানে, এবং ওই মিটিংয়ে কিন্তু মূলত লোন প্যাকেজ নিয়ে মূল বিস্তারিত আলোচনাটা ওখানেই হবে, এবং ইভেন ওখানে আমাদের ফাইন্যান্স মিনিস্টার নিশ্চয়ই এগুলো নেগোশিয়েট করার চেষ্টা করবে। দেখেন যে যদি ইনফ্লেশন আপনার 5%, বাংলাদেশে 5% ইনফ্লেশন নেমে যাবে, এটি আসলে কোনো ব্যবহারিক এক্সপেকটেশন না। এবং একদম যে বর্তমান যে পরিস্থিতি, ইরান যুদ্ধে যে ডলারের মানে তেলের দাম যেখানে গেছে, এখানে আসলে সুযোগটা খুবই কম। হ্যাঁ, বা এই যুদ্ধ না থাকলেও 5% এক্সপেক্ট করা বড় কঠিন। আর সবচেয়ে বড় কথা, ইনফ্লেশনটা তো আসলে শুধুমাত্র যে মুদ্রা সরবরাহের কারণে হচ্ছে না, এটি সাপ্লাই কনস্ট্রেন আছে, অন্যান্য ইস্যু আছে। তো এখন কয়টা ডলার ধার নেওয়ার জন্য যদি আমাদের আপনার পলিসি রেটটা 10%-এ থাকা, মানে যে ব্যবসায়ীরা, যে কোম্পানিগুলো এমনিতেই তাদের ইনফ্লেশনারি সাইকেলে তাদের বিক্রি কমে গেছে, যে তাদের যদি এখন বড়োইং কস্টটা না কমে, অলরেডি যে ঋণ করে তারা যে ব্যবসা বাণিজ্য বা কারখানা করেছেন সেগুলো সার্ভিসিং করা এখন কঠিন হয়ে গেছে। আমরা যদি পাবলিকলি লিস্টেড যে কোম্পানিগুলো আছে তাদের
যদি আমরা প্রফিট লস অ্যাকাউন্টগুলো দেখি, তো আসলে প্রপারলি নেগোশিয়েট করাটার মাধ্যমেই মুক্তি। আর কোনো পয়েন্ট যদি আপনি অ্যাড করতে চান। না, এই যে আপনি যে পয়েন্টটা ধরলেন যে পলিসি রেট, এটা ব্যবসায়ীদের যুক্তি, এটা আবার ইকোনমিস্ট বা অ্যানালিস্টদের কিন্তু আরও একটা পাল্টা যুক্তি আছে, আমি যদি একটু অ্যাড করি। সেটা হলো তারা কিন্তু বলেন যে এখন শুধু ইন্টারেস্ট রেটটা শুধু ব্যবসার মূল প্রতিবন্ধকতা না। আপনার জ্বালানি নাই, আমার বিদ্যুৎ নাই, আমার হলো অন্যান্য অবকাঠামো নাই, যোগাযোগ ব্যবস্থা নাই, আমার অনেক গ্যাপ পূরণ করার পরে কিন্তু বিনিয়োগের প্রসঙ্গটা আসে। এই ঘাটতিগুলো পূরণ না হওয়া পর্যন্ত শুধু পলিসি রেটের উপরে নির্ভর করে যে বিনিয়োগ বেড়ে যাবে, পলিসি রেট কমালে বা বাড়ানো কমে যাবে, এটা আসলে বাংলাদেশের একটা মানে 360 ডিগ্রি ইনকনভেনিয়েন্সের প্যাকেজ টু ডু বিজনেস হিয়ার। দর্শক, আমাদের সর্বশেষ পাতাটি, তার নাম হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল, যেটা কিনা আমরা মূলত বড় বিভিন্ন ছবির মাধ্যমে নানান গল্প তুলে আনি। তো রাজবাড়ির যে দৌলতিয়া ঘাটের মর্মান্তিক দুর্ঘটনা, সেখানে আজকের ওয়াইড অ্যাঙ্গেল মূলত সেই ছবি নিয়ে। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের ফটো চিফ মাহমুজ্জামান অভি। তার কাছ থেকে আমরা তার নিজেরও একটা খুবই ব্যক্তিগত ট্র্যাজেডি, সেখানে তার একজন খুব ঘনিষ্ঠ মানুষ সেই গাড়িতে ছিলেন। কালকের ঘটনাটা আসলে খুব মর্মান্তিক। এটাকে বলতে গেলে গত কয়েক মাস বা ধরি আমরা জুলাইয়ের পরে একটা বড়সড় ঘটনায়, গতকালকের ঘটনা যখন হয় বিকেলে, ঘটনাটা পাওয়ার সাথে সাথে আমরা অফিসিয়ালভাবে স্টেপ নেওয়া হয় যে আমরা কীভাবে কী করব। কারণ এই ধরনের ঘটনায় সবার আগে আমরা চেষ্টা করি রিপোর্টার বা ফটোগ্রাফার স্পটে যাওয়ার জন্য। সো আমরা প্ল্যান করি এবং কালকে যে প্ল্যানটা করি সেই প্ল্যানটা এক্সিকিউট করতে আমাদের খুব সময় লাগে। তার কারণ একটা বড় কারণ ছিল কালকে আবহাওয়ার অবস্থা খুবই বাজে ছিল। একধারে বৃষ্টি, ঝড়, ওদিকেও, এবং খুব কাছের জায়গা ছিল না, ঢাকা থেকে যেতে 3-4 ঘন্টা বা 2-3 ঘন্টার একটা বড় ডিস্টেন্স। দুইটা রুট আছে, সেই দুইটা রুটেই হলো সময়টা বেশি লাগে। আরিচা বা পাটুরিয়া যে লাইনটা, এটা দিয়ে যাওয়ার জন্য কালকে বেশ কিছু, আপনারা অনেকেই হয়তো বা নিউজ দেখেছেন যে আরিচা রুটে একটা সময় ফেরি বন্ধ ছিল রাতের বেলা ঝড়ের কারণে। এবং মানিকগঞ্জের একটা জায়গায় বা রাস্তার উপরে মাটির ট্রাক থেকে মাটি পড়ে রাস্তা বন্ধ হয়ে যায় দীর্ঘ সময়ের জন্য। সো এই রুটটা থেকে আমরা মুভ করা আমাদের জন্য কষ্ট হয়ে গেছিলো। এই প্রতিবন্ধ সময়তে আমাদের একটা টিম রাতের বেলা মুভ করি আমরা, তারা হলো ভোর রাতের দিকে যে সেখানে স্পটে পৌঁছায় আমাদের ফটোগ্রাফারের একটা টিম, এবং সকালে আমাদের আর একটা ফটোগ্রাফিক টিম হলো ওখানে স্পটে পৌঁছায়। স্পটে পৌঁছানোর পর যেটা হয় যে এই ধরনের সিচুয়েশনে আমরা যেভাবে দেখি অ্যাজ এ ফটোগ্রাফার, অ্যাজ এ রিপোর্টার, অ্যাজ এ সিনেমাটোগ্রাফার যারা থাকে, তারা যেভাবে দেখে এটা সাধারণভাবে সবাই দেখে না। আমরা পত্রিকায় যে ছবিগুলো দেখি, সেই ছবিগুলো তুলতেও যে জিনিসগুলো আমাদের ফেস করতে হয়, তার মধ্যে একটা হলো মর্মান্তিক জিনিসটা যে সে বডিগুলো, ডেড বডিগুলো বা সিচুয়েশনগুলো এমন যে সেটা দেখতে, ছবি তুলতেও আমাদের অনেক সময় নিজেদেরও হাত কাঁপে। তো আমাদের যে ফটোগ্রাফার ছিল মাহমুদুর রহমান, আমরা তাকে থাকি লিমু ভাইয়ের আমাকে যখন পৌঁছায়, সে আমাকে রাত 4টার সময় টেক্সট করে যে ভাইয়া আমরা কিছু সময়ের মধ্যে পৌঁছায় যাব। এবং সে আমাকে যখন রাতেই ছবি পাঠানো শুরু করে, আমি চেষ্টা করি অ্যাজ সুন অ্যাজ পসিবল যে আমাদের টাইমস অফ বাংলাদেশের অনলাইনে ছবিগুলো প্রকাশ করার। এবং আমরা প্রত্যেক ঘন্টায় চেষ্টা করছিলাম যে ঘন্টা ছবিগুলো দেওয়ার জন্য। এবং রহমান ভাই যেটা করছে হলো স্পটে গিয়েছে, স্পটের ছবি তুলেছে, এবং হলো ওখান থেকে ডেড বডি রাত 11টার পরে বা 12টার দিকে হলো হামজার সাহায্যে বাসটা তুলে ফেলা হয়। তো যার কারণে হলো ওই ঘটনাটা হয়তো আমরা পাইনি, ওই ছবিটা আমরা পাইনি, বাট তারপরে যে ধাপগুলো ছিল যে ডেড বডিগুলো হস্তান্তর করা হয় পরিবারের কাছে, হাসপাতালে নিয়ে রাখা হয়, আমরা চেষ্টা করেছি ওয়াইড অ্যাঙ্গেল পেজটাতে এভরিথিং, পুরো ঘটনাটাকে খুব অল্প ছবির মাধ্যমে, স্টোরির মাধ্যমে তুলে ধরা, যে শ্রোতারা বা যারা পড়বে, রিডাররা যারা যখন ওয়াইড অ্যাঙ্গেলটা দেখবে, যে এক চোখে এক পলকে যেন সে বুঝতে পারে যে ঘটনাটা কত মর্মান্তিক ছিল, মানুষজন এখানে কি ফেস করছে, এবং সব কিছুই যেন একবারে একটা গল্পটাতে কোনো কিছু পড়তে না হয়। কারণ আমরা জানি যে পিকচার ক্যান টোল্ড 1000 ওয়ার্ডস। সো সেই ছবি দেখেই সে যেন পুরো গল্পটা বুঝতে পারে, সেটাই আমরা চেষ্টা করেছি। এবং এখানে এই দুর্ঘটনায় আপনার পরিচিত একজন, এই দুর্ঘটনায় আমার খুব কাছের এক ছোট ভাই ছিল,
ওর সাথে আমার পরিচয় সেই 2016-17 থেকে আমরা একসাথে আমরা দীর্ঘ সময় কি বলবো যে বিজিএমই সে স্টুডেন্ট ছিল। বিজিএমই আমাদের যে একটা গ্রুপ ছিল, ছোট বড় জুনিয়র সিনিয়রদের যে গ্রুপ ছিল, সেই গ্রুপের একজন হলো সাইফ। আমরা সাইফ নামে ডাকতাম, ভালো নাম সাইফ। সৌম্য নামে অনেকে চেনে। গত বছর ও বিয়ে করছে। ওর বিয়ের পরে আমার সাথে আর একবারই দেখা হয়েছিল, এবং এই ঘটনাটার জন্য আমি গতকালকে রাতেও খুব বেশি ট্রমাটাইজ ছিলাম। যা কারণ হলো সবাই তিনি এই বাসে ছিলেন এবং পরিবার সহ, ওর ওয়াইফ সহ। তাদের কেউ কেউ বেঁচে আছে? না, কেউ বেঁচে নেই। এবং আমাকে গতকালকে রাতে থেকেই ওর পরিবার বাদ দিয়ে ওর ফ্রেন্ড সার্কেলে যারা ছিল, আমার জুনিয়র, আমার কাছের ছোটো ভাই এবং মানে ওর ফ্রেন্ড সার্কেল যারাই ছিল কম বেশি সবাই আমাকে নক দিয়েছে যে ভাইয়া তুমি কি স্পটে গিয়েছো কিনা, বা সাইফের কোনো ইনফরমেশন তোমার কাছে আছে কিনা। আমি চেষ্টা করেছিলাম যে যতটুক, বাট যখন বাস তোলার পরে যখন বাকি মরদেহগুলো বেরোয় এবং যখন হাসপাতালে আমরা যাই, আমাদের রহমান ভাই যখন হাসপাতালে যায়, তখন রহমান ভাই আমাকে ছবিটা পাঠায়। তার একটা ছবি পাঠায় যে ভাইয়া দেখেন তো আপনার ছোটো ভাই এটা কিনা। তখন আমি বলছি হ্যাঁ ওইটা আমার ছোটো ভাই। ওর সাথে আমার গত বছরই লাস্ট দেখা হয়েছিল, তারপরে আর আমার সাথে ওর দেখা হয়নি। আমরা প্রোগ্রামের শেষ দিকে চলে এসেছি। ধন্যবাদ। দর্শক, মরতে কিন্তু আসলে আমাদের সবাইকেই হবে, কিন্তু এভাবে মৃত্যুটা মেনে নেওয়া যায় না।